অরুদ্ধ আর্তনাদ পর্ব 10 লিখেছেন উম্মে হাবিবা। বিকেল 5টা। আরিয়ান কিছুক্ষণ আগে মেডিকেল থেকে বাড়িতে এসেছে। বাড়িতে এসে মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করল। রুমে এসেই সে দেখতে পেল কথা তার খাটে দুপা দুলিয়ে বসে আছে। কথাকে দেখে মাত্রই আরিয়ানের সারাদিনের সকল ক্লান্তি দূর হয়ে গেল। সে হাসি মুখে কথার সামনে এসে দাঁড়ালো। কথা এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিল। হঠাৎই আরিয়ানকে দেখে কিছুটা চমকালো, কিন্তু পর মুহূর্তেই মুখ ভার করে মাথা নিচু করে বসে রইল। কথার এমন কাণ্ডে আরিয়ান ভ্রু কুঁচকালো। সে বুঝতে পারল না কথার হয়েছেটা কি। আরিয়ান ধীর পায়ে কথার পাশে গিয়ে বসল আর তার মাথাটা হালকা করে কথার দিকে ঝুঁকালো এবং নরম গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে আমার কথা রানীর? তার মনটা খারাপ কেন? কিছু কি হয়েছে? আরিয়ানের নরম গলার কথা শুনে কথা এবার আরিয়ানের দিকে অসহায় চোখে তাকালো আর ইশারা করল, কালকে কি জানেন? আরিয়ান জানে কথা কিসের কথা বলছে। কালকে কথার এইচএসসির রেজাল্ট দিবে। কিন্তু কথাকে একটু জ্বালানোর জন্য আরিয়ান না জানার ভান করে বলল, কি কালকে? কোনো বিশেষ দিন? আমার তো এমন কিছু মনে পড়ছে না। আরিয়ানের কথা শুনে কথার ভীষণ রাগ হলো। মানে কি? কালকে কথার রেজাল্ট দিবে এটা তার আরিয়ান ভাইয়া ভুলে গেছে? কথা রেগে আরিয়ানের দিকে ইশারা করল, আপনি কি সত্যিই জানেন না কালকে কি? কথার এমন রাগী মুখ দেখে আরিয়ানের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু তবুও সে বহু কষ্টে নিজের হাসি আটকিয়ে বলে ওঠে, সত্যি বলছি। আচ্ছা, কালকে কি কোনো বিশেষ দিন? আরিয়ানের কথা শুনে কথা এবার রেগে খাট থেকে উঠে যেতে নিয়েছিল, আর তখনই আরিয়ান কথার হাত ধরে খাটে বসিয়ে দেয় আর কথার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে এক হাত দিয়ে তার কান ধরে বলে ওঠে, এই সরি, তুই রাগ করিস না। আরে কালকে আমার কথা রানীর রেজাল্ট দিবে, তা আমি কি করে ভুলি বলতো? আমি তো এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। কথা এখনও রাগী মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে। আরিয়ান বুঝতে পারল তার কথা রানী বেশ রেগে আছে, তাই সে খুবই নরম গলায় শুধালো, আমার কথা রানী কি কালকের জন্য খুব চিন্তায় আছে? কথা আরিয়ানের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ করে মাথা নাড়িয়ে সায় দেয়। আরিয়ান এবার কথার মাথায় স্নেহের হাত বুলিয়ে নরম গলায় বলে ওঠে, আমার কথা রানী এবার পরীক্ষার জন্য অনেক পরিশ্রম করেছে, তাই আমার বিশ্বাস সে এবার খুব ভালো রেজাল্ট করবে। আরিয়ানের এমন কথায় কথা তো এবার কিছুটা নরম হলো আর আরিয়ানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই ইশারা করল, সত্যি ভালো রেজাল্ট করব? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বসা থেকে উঠে খাটে গিয়ে কথার পাশে বসে, আরে হ্যাঁ বাবা, সত্যি। আর দেখতে হবে না আমার কথা রানীকে কে পরীক্ষার সময় গাইড করেছে? দি গ্রেট ডক্টর আরিয়ান খান। আর যেখানে দি গ্রেট ডক্টর আরিয়ান খান গাইড করেছে সেখানে নো টেনশন, ডো ফুর্তি। আরিয়ানের কথা শুনে কথা হেসে যাচ্ছে আর আরিয়ান তার কথা রানীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই হাসিই তো তার বেঁচে থাকার সম্বল। অন্যদিকে তারা কি জানে তাদের একসাথে দেখে কারুর মন পুড়ছে। বৃষ্টি কথাকে খুঁজতে এদিকেই আসছিল আর তখনই আরিয়ানের রুমে কথাকে দেখতে পায়। এতক্ষণ ধরে ওদের সকল কর্মকাণ্ড সে দেখতে পায়। এই যে এখনও দেখছে কি সুন্দর করে আরিয়ান কথার সাথে হেসে হেসে কথা বলছে। কই, তার সাথে তো আরিয়ান কখনো এভাবে হেসে কথা বলেনি।
হেসে তো কথা বলা দূরে থাক, ধমক ছাড়া তো কোনো কথাই বলে না, কিন্তু কথার সাথে সবসময় হেসে হেসে কথা বলে। না না, সে কথাকে হিংসা করছে না, কথাকে হিংসা না, বরং ভালোবাসা যায়। কারণ সে জানে কথা তার সারা জীবনে কি কি সয়েছে, আর কথার ভাইয়েরা তাকে কতটা আগলে রাখে। তেমনিভাবে হয়তো আরিয়ানও কথাকে আগলে রাখে। বৃষ্টি এত সব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে যায়। ভাই, আসতে পারি? আয়াজ তার নিজের রুমে ডেস্কে বসে কিছু কাজ করছিল, আর তখনই সে দরজার উপাস থেকে এরশাদের ডাক শুনতে পায়। আয়াজ নিজের কাজ রেখে ডেস্কের চেয়ার ছেড়ে উঠে দরজা খুলে দেয়। আর দরজা খুলেই আয়াজ দেখতে পায় বাহিরে এরশাদ দাঁড়ানো। আয়াজ দরজা ছেড়ে রুমে যেতে যেতে এরশাদকে জিজ্ঞেস করে, আমাকে কি বাড়িতেও একটু শান্তিতে থাকতে দিবি না এরশাদ? আমি না হয় একা মানুষ, কিন্তু তোর তো বউ আছে। বউ রেখে সারাক্ষণ আমার পিছনে ঘুরিস কেন? এরশাদ এসেছিল আয়াজকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে, কিন্তু সে কি জানতো তাকে এখানে তার বউয়ের খোঁটা শুনতে হবে? আচ্ছা, সে কি আয়াজকে ধরে রেখেছে বিয়ে না করার জন্য? কিন্তু না, কিছু হলেই শুধু তার বউকে নিয়ে টানাটানি। কি এত ভাবছিস এরশাদ? তোর বউয়ের কথা? বউয়ের কথা ভাবতে হলে আমার থেকে দূরে গিয়ে ভাব। লজ্জা করে না এক অবিবাহিত ছেলের সামনে নিজের বউয়ের কথা ভাবতে? বেচারা এরশাদ পড়েছে মহাজালায়। সে মাঝে মাঝে ভাবে, কোন খারাপ সময়ে যে সে আয়াজের সাথে দেখা করেছিল, আল্লাহই ভালো জানে। এরশাদ এবার করুণ সুরেই বলে উঠল, ভাই, আমাকে আমার কথাটা তো বলতে দিবেন। আয়াজ এবার এরশাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আয়াজের এমনভাবে তাকানো দেখে এরশাদ থতমত খেয়ে গেল। সে কি কোনো ভুল কিছু বলেছে নাকি? বলেনি তো, তাহলে আয়াজ এভাবে তাকিয়ে আছে কেন? এরশাদের ভাবনার মাঝেই আয়াজ বলে উঠল, জি স্যার, বলেন। আপনার কথা শোনার জন্য আমার কানটা সেই কখন থেকে অপেক্ষা করছে। এরশাদ আয়াজের এমন কথায় থতমত খেয়ে গেল। পর মুহূর্তেই ভাবল, না, আয়াজকে আর ঘাটানো যাবে না, না হলে আবার কি না কি মুখ ফসকে বলে দিবে, কে জানে। তাই সে স্বাভাবিকভাবেই বলে উঠল, ভাই, আমি আবরারের প্রেয়সীর ছবি নিয়ে এসেছি। এরশাদের কথা শুনে আয়াজ এবার বেশ বিরক্তি ভাব নিয়ে বলল, শালা বিবাহিত মানুষজন, আমার এত মূল্যবান সময় নষ্ট করলি ওই আবরারের প্রেয়সীর ছবি দেখানোর জন্য। ছ্যা, আজ তোর জায়গায় যদি অন্য কেউ হতো এরশাদ, তাহলে আই সয়ার আমার 50 মার্ডার পূরণ হয়ে যাইত। বেচারা এরশাদ তো ভেবেছিল আয়াজ আবরারের প্রেয়সীর কথা শুনে খুশি হবে, কিন্তু না, তা হলো কই। মানে ভাই, এটা তো আমাদের জন্য খুবই জরুরি। আপনি আবরারের প্রেয়সীকে না দেখলে চিনবেন কিভাবে? আর না চিনলে আবরার থেকে তার প্রেয়সীকে দূরে সরাবেন কিভাবে? আয়াজ আগের মতোই বিরক্তিকর ভাব নিয়ে বলে উঠল, সব যদি আমাকেই করতে হয়, তাহলে তুই আছিস কি করতে? তবলা বাজাতে? আমি অন্য কারোর প্রেয়সীকে দেখতে পারবো না, নিজেরটাকেই দেখতে পারলাম না, আর সে আসছে অন্য মানুষের প্রেয়সীকে নিয়ে। আসলেই বিবাহিত মানুষের বুদ্ধি সবসময় হাঁটুতেই থাকে। এরশাদ এবার মিনমিনিয়ে আয়াজের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে এখন আমার করণীয় কি ভাই? আয়াজ আগের মতোই বলে ওঠে, তোর করণীয় হচ্ছে তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আর এখন যদি কারোর প্রেয়সীর ছবি বা তোর নিজের বউরও ছবি নিয়ে আমার সামনে আসিস, তাহলে তোকে দিয়েই আমার 50 মার্ডার পূরণ করব, বলে দিলাম।
এরশাদ বেচারা আয়াজের এমন ধমক খেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে এখন করবেটা কি তাই বুঝতে পারছে না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর এরশাদ আয়াজকে ভয়ে ভয়ে বলে ওঠে, ইয়ে মানে ভাই, আমি তাহলে এখন যাই? আয়াজ আগের মতোই বলে উঠল, জি ভাই, আপনি এখান থেকে গিয়ে আমাকে উদ্ধার করুন। আয়াজের এমন কথা শুনে এরশাদ আর একদণ্ডও অপেক্ষা করতে চাইল না। তাই সে পা বাড়ালো রুম থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই আয়াজ পিছন থেকে এরশাদকে ডাক দিল। এরশাদ পিছনে ঘুরতেই আয়াজ এবার একটু গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত আবরারের প্রেয়সী নাকি ট্রেয়সী ওটাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আগে ভোট শেষ হোক, তারপর সেটা নিয়ে কাজ করা যাবে। আর আরেকটা কথা, কালকে আমি এক জায়গায় যাব, তুই নিশ্চয়ই জানিস কোথায় যাব। তাই বলছি, কালকের দিনে আমাকে কোনো রকম ডিস্টার্ব করবি না। যদি করিস তাহলে তোর বউকে বিধবা হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলিস। আয়াজের ধমকি ভরা কথা শুনে এরশাদ ভয়ে ভয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। কথাটি বলেই এরশাদ আয়াজের রুম ছেড়ে চলে গেল। এরশাদ চলে যেতেই আয়াজ তার ডেস্কের উপর থেকে সিগারেটের প্যাকেটটি নিয়ে চলে গেল বারান্দায়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট দিয়াশলাই দিয়ে ধরিয়ে টান দিল। আয়াজ এমনভাবে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে যেন সেই ধোঁয়ার সাথে তার জীবনের সকল কষ্টগুলো উড়িয়ে দিচ্ছে। আয়াজ কালকের দিনটার কথাই ভাবছিল। কালকের দিনটাই তার জীবনের সব কষ্ট বয়ে নিয়ে এসেছিল। রাত 9টা। কথা আর বৃষ্টি কথার রুমের বারান্দার দোলনায় বসে আছে আর একসাথে চাঁদ দেখছে। কথা অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে বৃষ্টির মনটা ভালো নেই। কেন ভালো নেই তা সে বুঝতে পারছে না। তাই সে ঠিক করলো বৃষ্টিকে জিজ্ঞেস করবে। কথা বৃষ্টিকে হালকা ধাক্কা দিল। বৃষ্টি এতক্ষণ আরিয়ানের ভাবনায় মত্ত ছিল। কথার ধাক্কা দেওয়াতে সে কথার দিকে তাকালো আর তখনই কথা তাকে ইশারা করলো, কি হয়েছে তোর? এভাবে উদাস হয়ে আছিস কেন? বৃষ্টি কথার ইশারা বুঝতে পারে কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। সে আগের মতোই উদাস ভঙ্গিতে চাঁদ দেখতে থাকে। কথা বৃষ্টির এমন কাণ্ডে কিছুটা অবাক হয়। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি আকাশের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলে ওঠে, আচ্ছা কথা, আমরা সবসময় নিষিদ্ধ জিনিসকেই কেন নিজের সবটা দিয়ে ভালোবাসি? কেন নিজেকে হারিয়ে ওই জিনিসটাকেই খুঁজে বেড়াই যে জিনিসটা কখনো আমাদের হবেই না? কথা বৃষ্টির কথা কিছু বুঝতে পারছে না। তাই সে বৃষ্টিকে হালকা ধাক্কা দিয়ে নিজের দিকে ফিরালো আর ইশারা করলো, কি হয়েছে তোর? কী সব বলছিস এগুলো? বৃষ্টি এবার নিজেকে আর সামলাতে পারল না। সে কথাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির এমন কাণ্ডে কথা ভীষণ অবাক হলো। কিছুক্ষণ পর সে বুঝতে পারে বৃষ্টি কান্না করছে। কথা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়। বৃষ্টি এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন আরিয়ান ভাইয়া আমাকে ভালোবাসে না কথা? কেন? আমি কি এতটাই অযোগ্য? কেন সে আমার ভালোবাসাটুকু বুঝতে চায় না? আমি আর তার প্রত্যাখ্যান নিতে পারছি না কথা, আর পারছি না। আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। তুই অন্তত আমাকে একটু বুঝ। কথাকে ছেড়ে দিয়ে কথার 2 হাত ধরে বলে ওঠে, এই কথা, আরিয়ান ভাইয়া তো তোর সব কথা শুনে। তুই একবার তাকে বল না আমাকে এভাবে দূরে সরিয়ে না রাখতে। একবার বল না আমাকে ভালোবাসতে। তার ভালোবাসা পাওয়ার জন্য যে প্রতিনিয়ত আমি ছটফট করছি। আমি জানি আরিয়ান ভাইয়া তোর কথা শুনবে। প্লিজ তুই তাকে বল না।
তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে যে একেবারেই অসম্ভব। বৃষ্টি কথাগুলো বলে আবারও কান্না করতে লাগলো। বৃষ্টির এত আহাজারি, এত কান্না দেখে কথার হৃদয়টা ভেঙে যাচ্ছে। কোথাও না কোথাও বৃষ্টির এই আহাজারি, এই কান্নার জন্য কথাও দায়ী। কারণ তার জন্যই তো আরিয়ান বৃষ্টিকে ভালোবাসে না। আজ যদি সে না থাকতো তাহলে আরিয়ান ঠিকই বৃষ্টিকে ভালোবাসতো। কথার আজ সত্যি সত্যি মনে হচ্ছে সে যে আসলেই একটা অপয়া, অলক্ষী। কথা বৃষ্টির দিকে তাকিয়ে তার দুহাত দিয়ে বৃষ্টির চোখ মুছে দিল আর হাত দিয়ে ইশারা করে বুঝালো, হয়েছে, আর কান্না করিস না প্লিজ। শোন, আজ আমি তোকে বলে যাচ্ছি, আরিয়ান ভাইয়া একদিন তোর থেকেও তোকে বেশি ভালোবাসবে, তোকে সবসময় চোখে হারাবে, তোকে হারানোর ভয়ে সবসময় সজাগ থাকবে। তুইও তার ভালোবাসা পাবি। শুধু একটু অপেক্ষা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়া কিন্তু সব কিছুর সমাধান না। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে নিজের চোখ মুখ মুছে বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, সত্যি বলছিস তো? আরিয়ান ভাইয়া আমার হবে তো? কথা মৃদু হেসে বৃষ্টির গলা টেনে ইশারা করে, জি আফা, সত্যি বলছি। এবার কান্না বন্ধ কর। কান্না করলে তোকে শেওড়া গাছের পেতনির মতো দেখা যায়। বৃষ্টি কথার ইশারা বুঝতে পেরে হেসে উঠল। কথাও বৃষ্টির হাসি মুখ দেখে হাসল। রাত 12টা। নিস্তব্ধ নগরী। সকলে গভীর নিদ্রায় নিমজ্জিত। কিন্তু ঘুম নেই শুধু কথার চোখে। মন অশান্ত থাকলে কি ঘুম আসে? উহু, একটুও না। কথার মনটা অশান্ত একটাই কারণে, আর সেই কারণটা হলো আবরার। আজ একবারও সে আবরারের দেখা পায়নি। দেখা পাবে কি করে? আবরার তো আজ সারাদিন বাড়িতেই আসেনি। কথার ভীষণ অভিমান হলো, কিন্তু পরমুহূর্তেই ভাবে অভিমানটা করবে কার সাথে? যেই লোকটা তার অনুভূতিগুলোই বুঝতে চায় না, সে কি করে তার অভিমান বুঝবে? নিজের ভাবনার উপর নিজেই হাসে কথা। কথার ভাবনার মাঝেই সে গাড়ির শব্দ শুনতে পায়। তার মানে আবরার বাসায় এসেছে। কথা কোনো কিছু না ভেবে দৌড় দেয় তার রুমের বারান্দায়। তার রুমের বারান্দা থেকে বাড়ির নিচটা খুব সুন্দরভাবে দেখা যায়। কথা বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় আবরার মাত্র গাড়ি থেকে নিচে নামছে। পরনে তার সবসময়ের মতো সাদা পাঞ্জাবি পায়জামা, গায়ে সবসময়ের মতো সাদা চাদর, হাতে রোলাক্সের ঘড়ি। আবরারের চেহারায় বেশ ক্লান্তির ভাব, হয়তো সারাদিন অনেক পরিশ্রম করেছে। কথা আবরারের দিকে তাকিয়ে এসবই ভাবছিল, আর তখনই আবরারও কথার বারান্দার দিকে তাকায়। এতে দুজন দুজনের সাথে চোখাচোখি হয়ে যায়। কথা এভাবে ধরা পড়ে যাওয়ায় কিছুটা ইতস্ত বোধ করে। সে ভেবেছে হয়তো আবরার কথাকে এভাবে দেখে কিছু না বলে চলে যাবে, কিন্তু না। আবরার কথার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। আবরার তার চোখের ইশারায় কথাকে নিচে নামতে বলল। কথা আবরারের এমন ইশারা দেখে থতমত খেয়ে গেল। মানে আবরার তাকে ইশারা করছে, তাও আবার নিচে যাওয়ার জন্য। এও কি সম্ভব? না মানে কথা কি স্বপ্ন দেখছে? কথার ভাবনার মাঝেই আবরার এবার একটু গলা উঁচিয়ে বলে উঠল, কথা, নিচে নেমে আয়। আবরার কথাটা এমনভাবে বলেছে যেন কথা আর সে ছাড়া অন্য কেউ আওয়াজ শুনতে না পায়। আবরারের আওয়াজ শুনে কথার হুঁশ আসে। আরে এ তো স্বপ্ন না, এটা বাস্তব। আবরার নিজে তাকে নিচে নামতে বলছে। কথা কি আবরারের আদেশ অমান্য করতে পারে? উহু, একদমই না। তাই তো সে কোনো দিক না ভেবে আবরারের কথা মতো নিচের দিকে যাওয়ার উদ্দেশ্যে দৌড় দিল। তার মনের পুরুষ তাকে ডাকছে। কথা নিচে নেমে ড্রয়িং রুম পার করে দরজা খুলে। আর দরজা খুলেই সে দেখতে পায় আবরার দাঁড়িয়ে আছে। সারা রাত কি আমাকে
এভাবেই বাহিরে দাঁড় করিয়ে রাখবি নাকি? আবরারের কথা শুনে কথা দরজা থেকে দূরে সরে দাঁড়ায়, আর আবরার ভিতরে প্রবেশ করে। আবরারের এভাবে চলে যাওয়া দেখে কথার ভীষণ খারাপ লাগে। তার মানে কি আবরার তাকে দরজা খোলার জন্য ডেকেছিল? কথার ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘরে যা আর আমার জন্য খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে আবরার চলে যায়। কিন্তু আবরারের কথা শুনে কথা অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। মানে আবরার তাকে খাবার রেডি করতে বলেছে? আচ্ছা, কথা কি জেগে আছে নাকি স্বপ্ন দেখছে? কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমার জন্য খাবারও রেডি করবি? আবরারের কথা শুনে কথা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, ছুটে চলে গেল রান্নাঘরের দিকে। আবরার ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরেছে। এক হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আর তখনই সে দেখতে পেল কথা খাবার টেবিলে এক এক করে সব খাবার রাখছে। সে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পা বাড়ালো খাবার টেবিলের উদ্দেশ্যে। কথা আবরারকে আসতে দেখে এক প্লেটে আবরারের জন্য খাবার বাড়তে লাগলো। আবরার গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। কথা আবরারকে খাবার এগিয়ে দিল। আবরার এক মনে নিজের খাবার খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কেউ নেই। কথা আবরার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। কথা এক ধ্যানে আবরারের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবরার নিজের মতো করেই খেয়ে যাচ্ছে। খাবার শেষে আবরার কথাকে কিছু না বলেই তার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কিন্তু আবরার যদি পেছনে ঘুরে তাকাতো তাহলে হয়তো সে দেখতে পারত একজোড়া অভিমানী চোখ, সেই চোখে আবরারের জন্য হাজারো অভিমান জমা করা। কথা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার টেবিলের সব কিছু গুছিয়ে চলে গেল তার রুমে। আবরারের ওপর কথার বেশ অভিমান হয়েছে। আবরার কি পারত না কথার সাথে দুটো কথা বলতে? সে কি পারত না কথা খেয়েছে কি না তা জিজ্ঞেস করতে? কিন্তু পরক্ষণেই কথা ভাবে সে হয়তো আবরারের থেকে একটু বেশি আশা করেছে। সকাল 10টা। জমিদার বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত, কারণ আজ জমিদার বাড়ির 2 মেয়ের এইচএসসির রেজাল্ট দিবে। তাই তো সকাল থেকেই জমিদার বাড়িটা কেমন গুমোট হয়ে আছে। সকাল থেকে বৃষ্টি আর কথা চিন্তা করতে করতে অস্থির। সবাই তাদের বলছে যে তারা ভালো কিছুই করবে, কিন্তু যাদের মাথা তাদেরই ব্যথা, আর এর যন্ত্রণা এরাই বুঝতে পারছে। আরিয়ান সোফায় বসে ল্যাপটপ দিয়ে বৃষ্টি আর কথার রেজাল্ট বের করছে, আর বাড়ির অন্য সব সদস্য সোফায় বসে আছে। কথা আর বৃষ্টি দুজন দুজনের হাত শক্ত করে ধরে আছে। তাদের মনে হচ্ছে এখনই বুঝি তাদের ছোট মাসুম হৃদয়টা হাতে এসে পড়বে। আহান বারবার দুজনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। জমিদার বাড়ির প্রায় অনেকেই কথাকে পছন্দ করে না। তারও অবশ্য একটা কারণ আছে, কিন্তু জমিদার বাড়ির মানুষেরা মেয়েদের লেখাপড়া নিয়ে খুবই সংবেদনশীল। তাই তো আজ তারা সব ভুলে সোফায় বসে রেজাল্টের অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান কথার উদ্দেশ্যে বলে উঠল, কথা, তোর রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা দে। কথা ভয়ে ভয়ে একবার বৃষ্টির দিকে তাকালো, অতঃপর দুরু দুরু বুক নিয়ে আরিয়ানকে তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা দিয়ে দিল। আরিয়ান কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই কেমন পরীক্ষা দিয়েছিলি কথা? এমন রেজাল্ট কিভাবে করলি? আমি তো ভাবতেও পারছি না তুই এই রেজাল্ট করেছিস। আরিয়ানের কথা শুনে কথা এবার সবার সামনে কান্না করে দিল। জাফর আলী খান তার নাতনিদের কান্না একদমই সহ্য করতে পারে না, তাই সে আরিয়ানকে হালকা ধমকের সুরে বলে ওঠে, আহ আরিয়ান, দাদু ভাই, এভাবে আমার কথা দাদুমণিকে ভয় দেখিও না তো।
আমি জানি আমার কথা দাদুমণি ভালো রেজাল্ট করবে, তাই এভাবে ভয় না দেখিয়ে রেজাল্টটা বলো। আরিয়ান এবার মুখটা স্বাভাবিক করেই বলল, জি দাদু। তো মাহদিবা খান কথা, আপনি মানবিক বিভাগ থেকে। কিছুক্ষণ থেমে, গোল্ডেন প্লাস পেয়েছেন। আরিয়ানের কথা শুনে ঘরের প্রতিটা মানুষ বেশ খুশি হলো। মিসেস আসমা আলী খান এসে কথাকে জড়িয়ে ধরেন, বৃষ্টিও কথাকে জড়িয়ে ধরে, কিন্তু কথা এখনও শকড হয়ে আছে। মানে সে ভাবতেই পারছে না সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আরিয়ান কথার রেজাল্টে ভীষণ খুশি হয়েছে। অবশ্য সে সবার সামনে কথাকে কিছু বলতে পারছে না, কিন্তু মনে মনে কথার জন্য স্পেশাল কিছু ভেবে রেখেছে। আরিয়ান এবার বৃষ্টিকে বলে ওঠে, তোর রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর বলতো। বৃষ্টিও তার রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর ভয়ে ভয়ে আরিয়ানকে দিল। আরিয়ান আবারও কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে বলে ওঠে, তাহমিনা খান বৃষ্টি, তুই মানবিক বিভাগ থেকে এ প্লাস পেয়েছিস। আরিয়ানের কথা শুনে বৃষ্টি খুশিতে চিৎকার দিয়ে এক লাফে সোফায় উঠে গেল। মানে সে ভাবতেও পারছে না সে এ প্লাস পাবে। আসমা আলী খান নিজের মেয়ের রেজাল্টে বেশ খুশি হয়। জমিদার বাড়িতে এক রমরমা পরিবেশের সৃষ্টি হয়। জমিদার বাড়িতে এক রমরমা পরিবেশের সৃষ্টি হয়েছে। জমিদার বাড়ির দুই মেয়ের এত ভালো রেজাল্ট উপলক্ষে সারা বেলা গঞ্জে গঞ্জে জাফর খান মিষ্টি বিলিয়েছেন। জমিদার বাড়ির গিন্নিরা কথাকে মুখে কিছু বলেনি, কিন্তু তাদের মুখে স্পষ্ট খুশি প্রকাশ পেয়েছে। আরিয়ান কিছুক্ষণ হলো মেডিকেলের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু যাবার আগে সে কথার সাথে তেমন কোনো কথাই বলেনি। কথা এতে কিছুটা মন খারাপ করেছিল, কিন্তু পর মুহূর্তেই ভাবল আরিয়ানের মেডিকেলের হয়তো কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, তাই সে এভাবে তাড়াহুড়ো করে চলে গেছে। আহান তার দুই বোনকে ওয়াদা করেছে এই ভালো রেজাল্টের জন্য সে দুজনকেই তাদের পছন্দের মোবাইল কিনে দেবে। আহানের কথা শুনে বৃষ্টি আর কথার আনন্দ দেখে কে। আর এইদিকে সাহিল, ইমন আর মাহিব, এই তিনজন কথা আর বৃষ্টিকে ঘিরে ধরেছে তাদের ট্রিট দেওয়ার জন্য। আপনি, এগুলো কিন্তু ঠিক না, তোমরা এত ভালো রেজাল্ট করলা আর আমাদের সামান্য ট্রিট দিবে না। ইমন বলে উঠল, হ্যাঁ আপনি, এই অবিচার কিন্তু জাতি মানবে না। দরকার হলে জাতি রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। সাহিল, প্লিজ আপনি, কতদিন হলো বাহিরে ঘুরতে যায় না। মাহিবা, কথা আর বৃষ্টি তাদের ভাই বোনের এমন কথা শুনে হাসছে। তারা বুঝতে পেরেছে ট্রিট না দেওয়া পর্যন্ত তারা এই বিচ্ছু বাহিনীর থেকে ছাড় পাবে না। তাই কথা হাতের ইশারায় ওদের বুঝায়, ঠিক আছে, দিব তোদের ট্রিট। এখন বল কোথায় যেতে চাস। আজ বিকেলে তোরা যেখানে যেতে চাইবি আমি আর বৃষ্টি তোদের সেখানেই নিয়ে যাব। কথার ইশারা বুঝতে পেরে সাহিল, ইমন আর মাহিবাতু বেশ খুশি। ওরা সকলে মিলে ঠিক করলো ওরা আজ লাভ গার্ডেন পার্কে যাবে, কাল্পনিক জায়গা। অন্যদিকে আয়াজ দাঁড়িয়ে আছে পুরাতন দুইটি কবরের সামনে, দৃষ্টি তার কবরের মাটির দিকে। কবরস্থানটি লাভ গার্ডেনের পার্ক, কাল্পনিক জায়গা থেকে কিছুটা দূরে অবস্থিত। আয়াজের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা আর কালো মুজিব কোট, হাতে রিচার্ড মাইল নামক দামি ঘড়ি, পায়ে তার কালো জুতো, চুলগুলো বেশ পরিপাটি করে রাখা। কবরস্থানে বয়ে যাওয়া বাতাসে আয়াজের পাঞ্জাবির একাংশ উড়ছে, চুলগুলোও বাতাসের তালে তালে উড়ে চলছে। আয়াজ সেই সকাল 8টায় এখানে এসে পৌঁছেছে। এখন বেলা 12টা বাজে। সেই তখন থেকেই সে এভাবে একধ্যানে কবরের দিকে তাকিয়ে আছে। অনেকে হয়তো আয়াজকে পাগল ভাবতে পারে,
ভাবতে পারে যে এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব, পা নিশ্চয়ই ব্যথা করবে। কিন্তু আজকের দিনে আয়াজের মনের ব্যথার কাছে এই পায়ের ব্যথার কোনো মূল্যই নেই। আজ প্রায় 22টা বছর ধরে সে এই ব্যথা বয়ে নিয়ে চলছে। আজকের দিনেই সে তার জীবনের সব কিছু হারিয়েছে। হারিয়েছে একটা সুন্দর জীবনকে, হারিয়েছে নিজের প্রিয় মানুষকে। যেদিন আয়াজ তার সব কিছু হারালো, সেদিন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল, যারা যারা তার সুখের জীবন ছিনিয়ে নিয়েছে, তার প্রিয় মানুষদের তার থেকে দূরে সরিয়েছে, তার সুন্দর জীবনটাকে এমন ছন্নছাড়া বানিয়েছে, তাদের কাউকেই আয়াজ ছাড়বে না, কাউকেই না।